কমপ্লিট নার্ভ মাসেল, উই হ্যাভ ডান দ্য নার্ভ মাসেল এক্সপেরিমেন্টস তোমরা যেটা জানো, এক্সপেরিমেন্টস তো এক্সপেরিমেন্টাল সেট আপ ডিটেল দরকার নেই, সেটা আমরা বারবারই বলছি। কার্ডিয়াকে কি, কার্ডিয়াক মাসেল কি, ইট ইজ এ স্মুথ সাম ফিচার্স অফ স্কেলিটাল মাসেল, স্ট্রাইয়েশনস আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, কিছু কিছু ফিচার অ্যানাটমিক্যালি স্ট্রাইয়েটেড মাসেলস, বাট দে আর অ্যাক্টিং অ্যাজ স্মুথ ইনভলান্টারি মাসেলস। তো কিছু কিছু ডিফারেন্সেস থাকবে, কিছু কিছু সাম ডিফারেন্সেস আর দেয়ার, বাট সাম আর সিমিলার। যেমন যেটা আমরা বেনিফিশিয়াল এফেক্ট হিসেবে উই হ্যাভ ডান ইন নার্ভ মাসেল, বেনিফিশিয়াল এফেক্ট কেন হয়, সেম স্ট্রেন্থ স্টিমুলাস, তো বেনিফিশিয়াল এফেক্ট কার্ডিয়াক মাসেলেও স্ট্রেন্থ দেখতে পাবো। আমি বারবার মানে রেকমেন্ড করছি, নট হার্ড অ্যান্ড ফাস্ট। আবার এই বইতে যে ডক্টর জয়ানের বইতে যে ছবিগুলো আছে, দ্যাট উইল বি এনাফ ফর ইউ। যদি সব বইতেই থাকে ঠিক আছে, তাহলে ওই বই থেকেই এইগুলো মানে এ করে নিও, মানে ছবিগুলো এ করে নিও। এখানে যেহেতু বেনিফিশিয়াল এফেক্টের কথা বললাম, যারা দেখতে পাচ্ছ বা যাদের কাছে ডক্টর জয়ানের বই আছে, খোলো, পেজ নাম্বারও বলে দিতে পারি, কারণ এই চার্টগুলো তো একটা করেই আছে দেখছি। দেখো পেজ 120 হবে যদি 7th এডিশন থাকে, পেজ 120। দিস ডায়াগ্রাম, যেটা স্টেয়ারকেস এই ক্ষেত্রে নামটা দিয়েছে স্টেয়ারকেস ফেনোমেনন, সেম বেনিফিশিয়াল এফেক্ট। ওকে, একটা একটা করে বলছি কিভাবে থাকে। ফ্রগস হার্ট ডিফারস ফ্রম হিউম্যান হার্ট, কি পড়েছো ক্লাস 8-এ বোধহয় পড়েছো যারা বেঙ্গল বোর্ডে। 3 চেম্বার এট্রিয়া, তাহলে সাইনাস ভেনোসাসে থাকে, এসএ নোডের, যেটা আমরা এখানে এসএ নোডে ইম্পালস ক্রিয়েট হচ্ছে, সাইনাস ভেনোসাস দুটো এট্রিয়া, তার উপরে বা মানে তারপরে ভেন্ট্রিকেল, দু জায়গায় কিছু এক্সপেরিমেন্টাল স্টাডিতে দুভাবে করা হয়, যে কোথায় আমি এসএ নোডের এটা আটকে দিলাম, এসএ নোডের ইম্পালসটা আটকে দিলাম, কি একটা সেটাকে বলে স্টেনিয়াস। আবার সেই নামটা হচ্ছে নেমস যেরকম হয় আগের যারা মানে whoever have given the name, যারা সেটা প্রথম দেখিয়েছিলেন, স্টেনিয়াস লাইগেচারস বলা হয়। ফার্স্ট লাইগেচার বেঁধে দেওয়া হয়, লাইগেচার মানে বেঁধে দেওয়া হয়, সার্জারিতে টার্মটা আবার পাবে। সেই স্টেনিয়াস লাইগেচার যদি ফার্স্ট একটা এসএ নোডের এটাকে আমি আটকে দিই সাইনাস ভেনোসাস থেকে, তাহলে the impulse will originate from the atria। তার একটা এট্রিয়ার ইমাজিনেশন দেখো, ওই পেজ 120, এই যে এটা এট্রিয়াল রিদিম যদি হয়, তাহলে এট্রিয়াল রিদিম ওদের হার্ট রেট, ফ্রগস হার্ট রেট নর্মাল যদি সাইনাস ভেনোসাস থেকে, সাইন যেটা এসএ নোড ইকুইভ্যালেন্ট টু এসএ নোড এখানে হলে 36-40 বিটস পার মিনিট, এটা হচ্ছে নর্মাল। তাহলে এট্রিয়াল রিদিম যদি জেনারেট করতে পারে, অতটা রেট জেনারেট করতে পারে না 24, তাহলে যেই 24 হবে, তাহলে দেখো রেটের রিদিম, যেটা অ্যামপ্লিটিউড সেটা ফোর্স অফ কন্ট্রাকশন, যেরকম নার্ভ মাসেলের ক্ষেত্রেও আমরা গ্যাস্ট্রোকনেমিয়াস মানে স্কেলিটাল মাসেল স্টাডিতেও পাচ্ছি ফোর্স অফ কন্ট্রাকশন। আর যদি তার চেয়েও কম হয় ভেন্ট্রিকুলার রিদিম, then amplitude of contraction may be the force of contraction may be same, but rate is decreasing, that is 12 beats per minute। তাহলে এইখানে এটা যদি দেয়, কার্ডিয়াকের এগুলো একটু কঠিন আছে, কিন্তু এটা যদি দেয়, তাহলে যখন আমার এই রেটটা কতগুলো হচ্ছে 36 বিটস পার মিনিট, 24 বিটস পার মিনিট, 12 বিটস পার মিনিট, কিন্তু এখানে যদি কজগুলো না বলে যায় কার্ডিয়াকের ক্ষেত্রে, কজগুলো যেমন এখানেও যদি নার্ভ মাসেলের এইটা যদি ধরো কম্পেয়ার করি, নার্ভ মাসেলের যে কোনো একটা কার্ভ নাও, ধরো এখানে ধরো কিছু লেখা নেই, ইফ দিস হ্যাজ নাথিং রিটেন ওভার ইট, দুটো সিম্পল মাসেল কার্ভ, কি কজ বলা সম্ভব না, আমাকে তো কারণটা বলতে হবে যে কি যদি এটা বলা হয় যে এফেক্ট অফ লোড, এই একই জিনিস, just imagine nothing is written but it is saying effect of load, then it is the same load, and these types of curves, this is on stationary drum or moving drum, যদি একটা থাকে তাহলে স্টেশনারি ড্রাম, যেগুলো হচ্ছে এটা preload after loaded condition, this is on moving drum, but if nothing is written over here, this may be due to কি, এই একটা কার্ভের সাথে আরেকটা কার্ভের ডিফারেন্স কি, this may be due to greater amplitude, this may be due to increased strength of stimulus, increased strength of stimulus হলে greater amplitude হবে, this may be due to one is at, এখানে latent periodটা অবশ্য এক, latent period যখন দেখিয়েছে সেটা হবে না, টেম্পারেচার হলে latent periodও কম থাকবে, তাহলে কিন্তু জাস্ট একটা পার্ট যদি দেখায় লেটেন্ট পিরিয়ডটাও না বোঝা যায়, তাহলে সেটা তো লেটেন্ট এর জন্য হতে পারে, ইনক্রিজ টেম্পারেচারের জন্য ইনক্রিজ অ্যামপ্লিটিউড, কিছু ক্ষেত্রে লেটেন্ট পিরিয়ড সেম বাট দিস ইজ ডিউ টু ইনক্রিজ স্ট্রেংথ অফ স্টিমুলাস। বেনিফিশিয়াল এফেক্টটা ওখানে কি, যে সেম স্ট্রেংথ অফ স্টিমুলাস বাট সাকসেসিভ স্টিমুলাই, তাহলে সেইটা সাকসেসিভ স্টিমুলাই। তো কার্ভটা যদি কিছুই না লেখা থাকে, তাহলে এক্সামিনার হ্যাজ টু গিভ আ হিন্ট, মানে যেটা দেবে
দিস ইজ সাপোজ দিস ইজ আ কার্ভ ফর লোড, এটা পেয়ে যাবে, এটা বইতেও পাবে। কার্ভ ফর লোড সাধারণত এই বইগুলোতে যে ছবিটা দেয় সেগুলো স্টেশনারি ড্রামে আফটার লোড প্রিলোডের ছবিগুলো, কিন্তু যেই মুভিং ড্রামে হবে দিস উইল লুক লাইক দিস, সিম্পল মাসেল কার্ভ, দিস উইল লুক লাইক দিস, যেটা সেই মুভিং ড্রামে হচ্ছে। কারণ কি অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওই লিভার সিস্টেমটা রোটেটিং ড্রাম হলে ড্রামটা রোটেট করে যাচ্ছে, ও কন্ট্রাকশনটা এইরকম ড্র করছে। আর ড্রামটা যদি স্টেশনারি থাকে তাহলে লিভারটা তো একটা জায়গাতেই মুভ করছে, মানে একটা সেইটা এরকম এ করছে। সুতরাং কিছু না লেখা থাকলে অ্যাজ ইট ইজ রিটেন ফ্রি লোডেড আফটার লোডেড কন্ডিশন, না লেখা থাকে লেখা থাকতে পারে যে কার্ভ ফর লোড, তাহলে কোনটা আফটার লোড কোনটা প্রিলোড, তখন ওই ফিজিওলজিটা জানতে হবে যে প্রিলোড ইজ প্রিলোডেড কন্ডিশন, মানে হচ্ছে মাসেল অলরেডি, খুব সহজভাবে বলতে গেলে মাসেল অলরেডি ইজ এন অ্যাডভান্টেজিয়াস পজিশন, মানে অ্যাডভান্টেজে যে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এন্ড ডায়াস্টোলিক ভলিউম that is filling up the muscle is already staged before contraction has started. Gravity, daily life example, gravity, maintenance of gravity, maintenance of posture against gravity, সেই মাসেল গুলো। আর যেটা আমি তুলতে যাচ্ছি মাটি থেকে একটা ভারী ওজন তুলতে যাচ্ছি, that is after loaded condition, muscle starts to stretch only after the load has been put. কার্ডিয়াকের ক্ষেত্রেই সেটা কি, the muscle, ventricular muscles are stretching and it has to work against resistance first in the aorta that is dissipated to the arteries, মানে arterioles, মানে peripheral resistance যা থাকছে, aortic resistance or peripheral vessels resistance, the heart muscles, ventricular muscles have to work against that is after load যখনই বাড়বে তার মানে ওয়ার্ক potential of working against that, মানে হার্টের কাজ ব্লাড পাম্প করা, that will decrease, but preload যখন থাকছে মাসেলস অলরেডি স্টেজ, দ্যাট হ্যাজ অ্যাডভান্টেজ, মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যত বেশি হবে হার্টের ক্ষেত্রে আলটিমেট আমার মানে আউটকামটা কি, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি হওয়া মানে কার্ডিয়াক আউটপুট বেশি হওয়া। এটা তো কার্ডিওভাস্কুলারই পড়া হয়েছে, তখন মাসেল পড়ানো হয়ে থাকে। আর ওখানে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে কার্ডিয়াক আউটপুট, দ্যাট হ্যাজ আ ডেট্রিমেন্টাল এফেক্ট অন দ্য কার্ডিয়াক আউটপুট। সো 36 বিটস পার মিনিট যদি ধরি, এটা হচ্ছে একদম এটি ফার্স্ট নর্মাল কার্ডিওগ্রাম, যে এটা 36 বিটস পার মিনিট যদি ধরি, দিস ইজ দ্য 36 বিটস পার মিনিট করে। তারপর ভেগাল স্টিমুলেশন, ইফ দের ইজ স্টিমুলেশন অফ দ্য ভেগাস, এখনো প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক পড়া হয়নি, জেনে রাখো ভেগাস ইজ আ ক্রেনিয়াল নার্ভও পড়া হয়নি এখনো। ভেগাস প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হোয়াট এফেক্ট অন দ্য হার্ট, ডিক্রিজ ইন হার্ট রেট, ডিক্রিজ ইন ফোর্স, যা করবে ডিক্রিজ করবে, ডিক্রিজ ইন ফোর্স অফ কন্ট্রাকশন। সো ইট কামস টু দ্য বেস লাইন, বাট বেস লাইনের কারণ আরো হতে পারে। সো ইফ দের ইজ নাথিং রিটেন দেন এক্সামিনার উইল গিভ এ হিন্ট, এটা কি কি কারণে হতে পারে বল। there is a thing called extrasystole, that is extrasystole, হয়তো কথাটা প্রিভিয়াস ক্লাসে শোনা। extrasystole means এখানেও ফ্রগস হার্টে আমি যদি আর্টিফিশিয়ালি ইনডিউস যদি করা যায় সাইনাস ভেনোসাসের বাইরে, তাহলে দ্যাট ইজ কজিং extrasystole, যার ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হতে পারে, এরকম নেমে গেল। this is again that page, ওই পেজটা extrasystole, but if extrasystole occurs again it will return to the baseline for a duration বা for a space on this page. কেন? বিকজ পরের বিটটা কিন্তু এসএ নোড বা ওই যে সাইনাস ভেনোসাস ওখান থেকেই হওয়ার কথা ছিল, দ্যাট ওয়াজ বিং দেয়ার, বাট মানে দ্যাট ইম্পালস হ্যাজ বিন গিভেন, বাট দ্যাট ফলস ইন দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড, দেন ইট ইজ রেকর্ডিং ইন দ্য কার্ভ অ্যাজ যে একটা বেস লাইনেই থাকছে, ওটা নামছে না। ওটা কেন পেলাম না? রিফ্র্যাক্টরি পিরিয়ডের জন্য কন্ট্রাকশনটা হলো না। সো দ্যাট ইজ এই বেস লাইন স্ট্রেট লাইন হিসেবে থাকবে ওইটুকু, দ্যাট ইজ আ কম্পেনসেটরি পজ। এবার প্রশ্নটা কি আসবে যে আমি স্যার ওটা নর্মাল বিট হচ্ছিল, এটা এক্সট্রাসিস্টোল হলে হয়তো একটু ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি হবে, নাও হতে পারে। তাহলে আমি কি করে ডিটারমাইন করব? তখন আমাকে পসিবল কজেস বলতে হবে। যে এক্সামিনার বললো যে টেল মি জাস্ট দ্য কজ, স্যার এটা এক্সট্রাসিস্টোল কম্পেনসেটরি পজও হতে পারে, আবার এটা নর্মাল হার্টবিট হচ্ছিল, এসে নোড সাইনাস ভেনোসাস থেকে রিদিম আসছিল, তার পরে ভেগাল স্টিমুলেশন হয়েছে, সেটাও হতে পারে। ইট ক্যান বি বোথ পসিবল। কিছুই লেখা নেই গ্রাফের উপর, তখন এটা বলতে হবে। সো দিস থিংস নট ভেরি, মানে আমি ভেগাসই এখনো পড়া হয়নি, সুতরাং ভেগাস না পড়া হয়নি, পড়া হয়ে যাবে বাই দ্য এন্ড অফ দ্য পড়া হয়ে যাবে সিএনএস। তো তখন এইগুলো মাথায়, তাই জন্যই আমরা বারবার ওটাও বলছি যে অ্যাজ দ্য সিলেবাস গোজ অন ট্রাই টু কোরিলেট জেনারেল ফিজিওলজিতে কি পড়েছো, রেনাল ফিজিওলজিতে আমার কি অ্যাপ্লিকেশন হচ্ছে, যে প্রক্সিমাল টিউবওয়েলে এখনো তো হয়নি, ওটা অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, হাউ ইজ দ্য অ্যাবজর্পশন,
আমার যেটা হচ্ছে তাহলে সেখানে জেনারেল ফিজিওলজি কি কি পড়েছিলাম, আয়ন চ্যানেলস এর কথা পড়েছিলাম, কিছু অ্যাবজর্পশন হবে আয়ন চ্যানেল দিয়ে, কিছু হবে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে, প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলে। বিফোর দ্য নেক্সট জেনারেল ফিজিওলজি ক্লাস ওই জায়গাটা রিভিশন করে আসলে ক্লাসে বুঝতে তোমারই, না হলে কি হবে প্রত্যেকটা জিনিস তো জেনারেল ফিজিওলজি প্রত্যেকটা জিনিস বলে বলে তো এখানে আর ক্লাস করানো যাবে না। সো সেম থিং এখানে এখন ভেগাসটা এটা জেনে রাখো যে ভেগাসে হচ্ছে ডিক্রিজ ইন হার্ট রেট ডিক্রিজে। আবার কি হয় বাইরে থেকে কিছু ড্রাগ, অ্যাড্রিনাল মেডালার হরমোন পড়া হচ্ছে, অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন। সো অ্যাড্রিনালিন কি করে, রেট অফ ফোর্স অফ কন্ট্রাকশন অ্যান্ড রেট অফ কন্ট্রাকশন দুটোই ইনক্রিজ করে। সো if there is a curve like this, তার আগে ভেগাল স্টিমুলেশনের সাথে আরেকটা কথা বলি, if it is already written vagal escape then it is okay, তাহলে there is one term called the idioventricular rhythm, যেটা কি হচ্ছে in the frogs the ventricles, ভেগাস যেখানে সাপ্লাই করে, ভেগাসের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংস যেখানে সাপ্লাই করছে, the ventricles escape that, তখন কি হবে, the curve will look like that 12 beats per minute, যেটা 36 beats per minute ছিল 24 beats per minute 12 beats per minute। আমি লাইগেচার দিয়ে ওটা করছিলাম, লাইগেচারটা দিয়ে এক্সপেরিমেন্টালি সেট আপ করে আমি হার্টকে ভেন্ট্রিকল থেকে রিদিম তৈরি করছি। সেরকম ভেগাল স্টিমুলেশন যদি হয় দেন দ্যাট ইজ দ্য সেম, দ্যাট the result will be the same, it will be the idioventricular rhythm as the ventricles are escaping, physiologically ventricles are escaping the this vagal input, সেটাকে atria cannot escape but ventricles can escape, so it is the idioventricular rhythm। But idioventricular rhythm has other causes also, like experimentally setting up the ligature, তো লাইগেচারটা ফার্স্ট স্টেনিয়াস নামটা সেভাবেই দেওয়া আছে, সুতরাং সেভাবেই মনে রাখতে হবে। স্টেনিয়াস লাইগেচার ক্যান বি অ্যাট 2 পয়েন্টস, একটা বিটুইন দ্য সাইনাস, জাস্ট আমি সাইনাস ভেনাস সাইনো এট্রিয়ামটাকে ব্লক করছি, আর একটা হচ্ছে ভেগাস এটাকে মানে পুরোটাকেই ব্লক করছি, মানে এট্রিয়া আর ভেন্ট্রিকেলের মাঝখানে দিচ্ছি। এগেন সি দা, যাদের এই বইটা আছে তাদের, অন্য বইতেও আছে কিন্তু এক একটা বইতে এক একভাবে চ্যাপ্টার গুলো লেখা আছে। খোলো ডাব, দেখো হোয়াইট ক্রিসেন্টিক লাইন পজিশনটা দেখো, না হলে এই কার্ভটা বোঝাতে পারবো না। See the just position of the white crescentic line, recording of a normal cardiogram. I think if this, yes, page 120 again, page 120 white crescentic line. So if the ligature is that point, then stimulation of the vagus, stimulation of the white crescentic line without any additional বাইরে থেকে কোনো ড্রাগের এফেক্ট নেই হার্টের উপর, that forms the same effect, WCL stimulation and vagal stimulation। সেটারও একটা গ্রাফ আছে। if everything is written you have to, it will be just asked কেন হচ্ছে বলো, বিকজ হার্ট রেট ভেগাল স্টিমুলেশনে সেখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংস আছে, যেটা পড়া হয়ে যাবে বিফোর অটোনমিক নার্ভাস সিস্টেম উইল বি কমপ্লিটেড, যখন হয়ে যাবে তখন ভালোভাবেই বুঝে যাবে যে ভেগাল স্টিমুলেশন হচ্ছে। সো ইফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং, সেখানেও টার্ম আছে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক, প্রি গ্যাংলিয়নিক, বিকজ গ্যাংলিয়ন কি, গ্যাংলিয়ন ইজ আ কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেখানে কালেকশন অফ সেল বডিজ থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস নার্ভাস ফিজিওলজিতে নিউক্লিয়াস মানেই এটা, কালেকশন অফ সেল বডিজ। এই নিউক্লিয়াস সেলের নিউক্লিয়াস নয়, ওখানে কেন জেনেটিক মেটেরিয়াল কন্টেন্ট করে বলে আমি বলছি, মানে নিউক্লিয়াস মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ, অ্যাজ ইফ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ কন্টেনিং দ্য জেনেটিক মেটেরিয়াল। এখানে নিউক্লিয়াস ইজ দ্য কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ক্রেনিয়াল নার্ভসের নিউক্লিয়াস থাকে, একই জিনিস পেরিফেরাল নার্ভসের ক্ষেত্রে টার্মটা হয় গ্যাংলিয়ন। তাহলে স্পাইনাল কর্ড বা এ থেকে বেরিয়ে আসছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এখনো তো পড়া হয়েছে, থোরাক্সের সাথে কিছুটা বোধহয় হয়েছে নাকি, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থোরাক্সের সাথে মেনশন হয়েছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক ওখান থেকে নার্ভ গুলো এসে, তাহলে দে উইল ওয়ান্স একবার সেল বডিজ ফরমেশন হচ্ছে, সেল বডিজ থেকে আবার এন্ড অর্গানে যাচ্ছে, যেখানেই যাক, যেটা যাচ্ছে যেখানে যেখানে যাচ্ছে। সো প্রি গ্যাংলিয়নিক, those are the pre-ganglionic nerve fibers which are coming from the trunk to the this up to the ganglion. After the ganglion is the post-ganglionic nerve fibers. এখানেই এইটা বোঝার আগে অবধি এইগুলো একটু কঠিন, যে what happens when different drugs are given। তো ফার্স্ট আমার যেটা বলতে হবে, আর কিছু না বলতে পারলে, adrenaline increases the rate and force of contraction both, but কঠিন কোন জায়গাটা, adrenaline with অ্যাড্রিনালিনও দিয়েছি আবার ভেগাল স্টিমুলেশনও আছে, দেন হোয়াট উইল হ্যাপেন। তো ওয়ান ইজ নিকোটিন বলে যেটা আছে জিরো, সেটারও আবার এ ভ্যারি করে, আবার স্ট্রেংথ অনুযায়ী ভ্যারি করে। ইফ ভেরি লো কনসেন্ট্রেশন নিকোটিন দেন একরকম
this will be one type of observation. If it is high concentration of nicotine, 7-10% nicotine, then it will be another type of observation. Nicotine if in high conditions, it can, nicotine হচ্ছে কার উপর অ্যাক্ট করে, these are there are acetylcholine যে কাজ করে যে নিউরোমাসকুলার জাংশনে, it has two types of receptors. জাস্ট হয়তো নামটা জানা আছে, মাস্কারিনিক নার্ভ মাসল হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর। হাই কনসেন্ট্রেশন নিকোটিন যখন কাজ করে, ইট হ্যাজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য ভেগাল স্টিমুলেশন। তাহলে তখন 0.5% নিকোটিন কোথায় আছে? ইয়েস, 0.5%, if the book is there, see in the book, so 0.5% নিকোটিন দিলে it will be this ভেগাল স্টিমুলেশন দেওয়া সত্ত্বেও 0.5% নিকোটিন cannot escape it, সুতরাং ভেগাল স্টিমুলেশনের এফেক্টটা প্রমিনেন্ট হবে। বাট ইফ ইট ইজ গিভেন উইথ হাই কনসেন্ট্রেশন নিকোটিন, দেন ভেগাল স্টিমুলেশন হবে না, তখন ভেগাল, সেটাও এক ধরনের ভেগাল এসকেপ, ভেগাসের স্টিমুলেশনটাকে এসকেপ করে গেল। কিন্তু অ্যাড্রিনালিন যদি দেওয়া হয়, তাহলে অ্যাড্রিনালিন, বিশেষ করে অ্যাড্রিনালিন এমনি যদি দেওয়া হয়, তাহলে তো সেইটা হয়তো সহজই হবে বলা যে দিস ইজ দ্য রেট অন ফোর্স অফ কন্ট্রাকশন বোথ আর ইনক্রিজিং, যেটা 36, সেটা ক্যালকুলেট না করা গেলেও 36 এর চেয়ে বেশি নাম্বারটা কাউন্ট করেই আমি বলতে পারবো যে অ্যাড্রিনালিন। সো আই থিঙ্ক ফর ইউ, যদি এক্সামিনাররা যদি গ্রাফ নিজেদের থেকেও নিয়ে আসেন, বা আমরা যদি জিজ্ঞেস করি, উইল আস্ক দ্য দিস থিংস, সিম্পল অ্যাড্রিনালিন খালি দেওয়া হয়েছে ফার্স্টে, only adrenaline with vagal stimulation, that becomes harder. So প্যারা এতে যখন পড়বে ফার্মাকোলজি ফার্স্ট টপিকই আফটার এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ার পর ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি, সাইড বাই সাইড অটোনমিক নার্ভাস। সো হাউ মেনি টাইপস অফ মাস্কারিনিক রিসেপ্টরস আর দেয়ার, হাউ মেনি টাইপস অফ নিকোটিনিক রিসেপ্টরস দেয়ার, তার কাজ কি, কোনটা কোথায় আছে, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর কোনটা কোথায় আছে, আলফার আবার কি কি, আলফা 1, আলফা 2, বিটার, বিটা 1, বিটা 2, বিটা 3, এগুলো সব ফার্মাকোলজিতেও প্রথমেই পড়া হবে, ফিজিওলজিতেও কিছুটা অটোনমিক নার্ভাস সিস্টেমে অবশ্যই সেটা পড়া হবে। বাট বিফোর দ্যাট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আর আন্ডারস্ট্যান্ড না বলাই ভালো, মেমোরাইজ বলবো না, কিন্তু জাস্ট সি অ্যাড্রিনালিন বাড়াবে, সো রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে। আমরা অবভিয়াসলি আমরা যতটা পারা যায় উই উইল ট্রাই দ্যাট ইট রিমেন সিম্পল লাইক দ্যাট। এখানে টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে এটা সিম্পল আছে, টেম্পারেচারের ক্ষেত্রে কি হচ্ছে, রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন আবার সো দুটোই বাড়বে। ইফ ইট ইজ এট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল লেভেল করা আছে, লেভেল না করা থাকলেও দ্য রেট যে বেশি সেটা এখানে দেখা যাচ্ছে নর্মাল রেট, টেম্পারেচার বাড়ালে, কোল্ড রিঙ্গার সলিউশন দিয়েছে এখানে না কি দিয়েছে, ওয়ার্ম 35 ডিগ্রি সেন্টিগ্রেড, রিঙ্গার সলিউশন হোক যেটাই হোক, কোল্ড 15 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট গ্যাপটা কমে যাচ্ছে, গ্যাপটা বেড়ে যাচ্ছে, সেটা দেখেই। সো দিস এফেক্ট ক্যান বি ডিউ টু, কিন্তু কিছুই যদি না লেখা থাকে, আর তোমাকে কি বলতে হবে যে স্যার দিস ম্যাডাম দিস ক্যান বি ডিউ টু বোথ, ডিউ টু এফেক্ট অফ অ্যাড্রিনালিন, আবার দিস ক্যান বি ডিউ টু এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে সেটা ছাড়া বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা আমার তো একসাথে স্টাডি করা সম্ভব নয়। আমার যদি টেম্পারেচারের জন্য হচ্ছে না বলা যায়, সেটা নার্ভ মাসেল মানে গ্যাস্ট্রোনিমিয়াস স্কেলিটাল মাসেলের ক্ষেত্রেও সত্যি, যে জাস্ট একটা সিম্পল মাসেল কার্ভ অ্যাম্পলিটিউডে বেড়ে গেছে, দ্যাট ক্যান বি ডিউ টু ইনক্রিজ টেম্পারেচার। অ্যাম্পলিটিউড খালি দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, লেটেন্ট পিরিয়ড, আর লেটেন্ট পিরিয়ডটা যদি দেখা যায় তাহলে ইট ইজ ডিউ টু টেম্পারেচার। বেনিফিশিয়াল এফেক্টের জন্য হতে পারে, টেম্পারেচারের জন্য হতে পারে, ইট ক্যান বি ডিউ টু সেপারেট লোড হতে পারে, যে লোডেড কন্ডিশন সেটার জন্য হতে পারে, আর ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি হলে আবার স্টেশনারি ড্রামেটো তো আছে, জেনেসিস অফ টেটানাস। সো it will be kept as simple as possible, just know the autonomic nervous system পড়া হওয়ার পর আরেকটু ক্লিয়ার হবে যে আমার কোনটা কেন হচ্ছে, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিনের এফেক্ট, নিকোটিন, মাস্কারিনিক কি, মাস্কারিন ইজ জাস্ট অ্যানাদার টাইপ অফ রিসেপ্টর ফর দ্য অ্যাড্রিনালিন সিস্টেম, মানে সরি কোলিনার্জিক সিস্টেম, দ্যাট ইজ অ্যাসিটিলকোলিন, কোলিনার্জিক সিস্টেম। অ্যান্ড এক্ষেত্রে একটা ডিফারেন্স কি আছে, সাবথ্রেশোল্ড স্টিমুলাই, হার্ট মাসেল এগেন ফলোজ অল অর নান ল। Subthreshold stimuli obviously skeletal muscle এর ক্ষেত্রে will produce no contraction, threshold stimuli produce contraction, but এই ক্ষেত্রে দেখা যায় threshold আর maximum stimuli almost all contraction, কারণ মোটর ইউনিটস গুলো একসাথেই হচ্ছে। ওখানে যেমন আমরা কি বলেছিলাম, ফার্স্ট মোটর ইউনিট, সেকেন্ড, জাস্ট ফর এক্সাম্পল, if there are 50 motor units, then 5th, 6th, 10th, এমনকি 49th motor unit has worked up to full potential, then only 50th motor unit has started, but here it is seen it is all or none, যেটা threshold stimuli দিয়ে হবে অলমোস্ট সেম কন্ট্রাকশন ম্যাক্সিমাল স্টিমুলাই দিয়ে হবে, আর সেটা
মানে আমি কোন সময় স্টিমুলেটর দিচ্ছি, একটু পরে দিচ্ছি না আগে দিচ্ছি, তার উপর আর নির্ভর করছে না। ইট ইজ দ্য সেম স্ট্রেংথ অফ স্টিমুলাই ফর্মিং দ্য সেম অ্যাম্পলিটিউড অফ কন্ট্রাকশন। কম্পেনসেটরি পজ বলা হয়েছে স্টেয়ারকেস ফিনোমেনন, and if some stimuli are added together, very small stimuli are added together, then that causes this summation of subliminal stimuli. You will see again subliminal stimuli, summation of subliminal stimuli. This is what type of summation? This is temporal summation. এখন বেশি কিছু জানার দরকার নেই, যেখানেই টেম্পোরাল কথাটা পাবে, one is two types of summation can occur. One is spatial summation, one is temporal summation. Temporal means over time. Temporal summation means it is over time. Spatial over space. So add করতে করতে after some time কয়েকটা স্টিমুলেশনের একসাথে হয়ে there is some type of contraction. প্রথমে contraction হচ্ছে না, that is summation of subliminal stimuli. But again I am repeating, যদি খালি গ্রাফটা দিয়ে ছেড়ে দেওয়া হয় and তাহলে তো without any hint তাহলে বলা মুশকিল, there can be multiple causes, but then you have to say the possible causes. তাই জন্য কার্ভগুলো একরকম, কার্ভগুলো চিনে রাখার মতো করে। আমরা মানে ছোটবেলায় যেমন কি হয়, যখন ছবি আঁকি, ছবিটা যখন আবার না দেখে আঁকতে হয়, একরকম তো মেমোরির উপরে একটা পাখির ছবি আঁকছি, তাহলে কার্ভগুলো আলাদা আলাদা করে পারলে একবার আছে আমি এটা পড়েছি সাবলিমিনাল স্টিমুলাই, তাহলে কার্ভটা একবার এবার না দেখে এঁকে রাখলাম, তাহলে সেটা মাথায় গেঁথে গেল। তাহলেই পরীক্ষার সময় বেরোবে যে আমি 5 রকম কার্ভ যদি নিজে এঁকে রাখি, জাস্ট এইভাবে পড়েই দেখে নিলাম, ঠিক আছে হয়ে গেল এটা এক্সট্রা সিস্টোল, তাহলে হবে না। কেন? কারণ আমার বেসিক ফিজিওলজিক্যাল মানে যেহেতু জায়গাটা টাফ, অ্যাড্রিনালিন উইথ ভেগাস, সুতরাং এই কার্ভটা এঁকে রাখলাম। সো দিস ক্যান বি, কিছু লেখা যদি নাও থাকে, দিস ক্যান বি মাল্টিপল কজেস। আশা করি লেখা দেখিয়ে দেওয়া হবে। ইউ উইল জাস্ট বি আস্কড দ্য অপোজিট, যে অ্যাড্রিনালিন এই যে এইটা দেখছো অ্যাড্রিনালিনের জন্য কেন? বিকজ স্যার, বিকজ ম্যাডাম, বিকজ অ্যাড্রিনালিন ইনক্রিজেস বোথ দ্য রেট অ্যান্ড দ্য ফোর্স অফ কন্ট্রাকশন অন দ্য হার্ট। ওকে, ইফ এটা কেন, বা অন্য কিছু, নন অ্যাড্রিনালিনও তাই, অন্য কিছু ভেগাস স্টিমুলেশনে কেন বেস লাইনে চলে আসছে? বিকজ ভেগাস ডিক্রিজেস, ভেগাস নার্ভ স্টিমুলেশন, ইট ইজ প্যারাসিম্প্যাথেটিক, ইট ডিক্রিজেস বোথ দ্য রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন। অটোনমিক নার্ভাস সিস্টেমে যখন পড়বো, খালি হার্টে নয়, সমস্ত অর্গানের উপরেই কি হচ্ছে সেটা আমরা পড়বো। প্যারাসিম্প্যাথেটিক ইনক্রিজেস গ্যাস্ট্রিক সিক্রিশন, হয়তো গ্যাস্ট্রিকতে একবার বলা হয়েছে, ইনক্রিজেস গ্যাস্ট্রিক সিক্রিশন। রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি আছে? সিম্প্যাথেটিকের কি অ্যাকশন আছে, প্যারাসিম্প্যাথেটিক কি আছে? এতে সিম্প্যাথেটিকের কি, প্যারাসিম্প্যাথেটিক কি, রেসপিরেটরি সিস্টেমে। সুতরাং ইট ইনক্রিজেস দ্য ব্রঙ্কিয়াল, কোনটা ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন করে, কোনটা ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন করে। ওকে, সো অ্যাড্রিনার্জিক যে রিসেপ্টর, সো আলফা বিটা, সো ইট ইজ দ্য ইনক্রিজিং দ্য ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন করছে, ব্রঙ্কিয়াল ডাইলেটেশন হচ্ছে। সুতরাং অ্যাড্রিনার্জিক রিসেপ্টরকে যে ড্রাগ ক্যান স্টিমুলেট, the drug which can stimulate adrenergic receptor, namely beta receptor, তাহলে সে কি করবে? বিটা রিসেপ্টর স্টিমুলেট করবে, বা বিটা রিসেপ্টরকে অ্যাগনিস্ট, সেটাকে বলে অ্যাগনিস্ট, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে দ্যাট উইল অপোজ। সে কি করবে? ডাইলেশন করবে। তাহলে তার অ্যাপ্লিকেশন কি? অ্যাজমা আছে, কি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, ডাইলেটেশন করে দ্যাট উইল গিভ দ্য রিলিফ। ইনহেলড মেডিকেশন গুলো কি করে? বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করছে। সেটা যখন আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসকাশনের সময় আমরা বলবো যে এইটা হচ্ছে, তার আগে পোস্ট গ্যাংলিওনিক, প্রি গ্যাংলিওনিক এটা জানতে হবে। সুতরাং বেসিক্যালি কার্ভগুলো দেখে ইউ হ্যাভ টু জাস্ট ড্র, ট্রাই টু সি, ট্রাই টু স্টাডি, যা বইতে লেখা আছে সেটা পড়ো। বাট প্রত্যেকটা জিনিস যে ফিজিওলজিক্যাল কজ না বুঝলেও কার্ভগুলো এঁকে রেখে, যে আমাকে এটা জিজ্ঞেস করলে আমাকে এই পসিবল কজেস এটা বলতে হবে, মোস্ট পসিবলি সেটা বলতে বলবে না, অ্যাড্রিনালিন লেখাই থাকবে। এই কার্ভটাই যদি হয় তেমন, তাহলে অ্যাড্রিনালিন লেখাই থাকবে, যে তুমি বলো কেন এই যে এটা যে আছে, এই যে যেখানে অ্যাড্রিনালিন দেওয়া আছে, why so many in a small gap, so many contractions in a small gap, because it increases the rate, amplitude বেশি, it increases the force as well. এটা হবে না যে খালি অ্যাড্রিনালিন দেওয়া আছে but only increasing the rate, but it is not same amplitude. So it will increase the rate, it will increase as well as the force of contraction. So এইগুলো তো রিভিশন মোটামুটি তো নার্ভ মাসেলের কার্ভগুলো হয়েছে। দিস ইজ দ্য লাস্ট উইক উই আর ডুইং অ্যাম্ফিবিয়ান ফিজিওলজি। নেক্সট উইক থেকে, অবশ্য নেক্সট উইক দুটো ছুটি আছে, এনিওয়ে উইল স্টার্ট অ্যাগেন ক্লিনিক্যাল। সো স্যাটারডে আবার হবে ব্লাস্ট হয়ে, উই উইল গো টু ক্লিনিক্যালের আমরা
এইগুলো করে নেব। এইচওডি স্যার চাইছেন ফর নাও। আজকে কতজন এসছো? 30 জন মতো তো আসেনি। সো দ্যাট ইজ ব্যাড। এখন ওখানে কি করছে সেটা জানি না, ঘরে গিয়ে। সো নাও প্রসিড টু ক্লিনিক্যাল ফিজিওলজি রুম। যেটা ইচ্ছা সেটা প্র্যাকটিস করো। আমরা মানে বলি রোল নাম্বার ওয়াইজ, বাট যেটা ইচ্ছা। বাট মাই স্ট্রেস, আওয়ার স্ট্রেস উইল বি মোস্টলি অন, সেদিন এইচওডি স্যার এসেছিলেন, প্যালর, জন্ডিস, ক্লাবিং, সেইগুলোও মানে ওই জায়গাগুলো ফেল করলে কিন্তু তাহলে ক্লিনিক্যালে আর কোনো নম্বর পাওয়ার জায়গা নেই। সো উইল বি দেয়ার, প্র্যাকটিস দিস, সি দিস। আই উইল রেকমেন্ড ফ্রম দ্যাট বুক, টেক দ্য পিকচার্স অ্যান্ড স্টাডি। যাদের কাছে নেই পিডিএফ, অ্যান্ড পড়া হয়ে গেলে, টপিকটা পড়া হয়ে গেলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম সিএল ঘাই এর যে বইটার পিডিএফ আছে, অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দেয়ার। কিছু কিছু জিনিস সে তো বোঝে না, সে তো লেম্যান, সেটা করে দেখাতে হবে অথবা করে নিতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ, এরপর সিএনএস এ অনেক কিছু আছে অ্যাক্টিভ প্যাসিভ, যেগুলো কোনটা অ্যাক্টিভ করতেই হবে কোনটা প্যাসিভ করতেই হবে, মানে কিছু কিছু আছে। সো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের কোনো পয়েন্টসে যেন ভুল না হয়। যদি কোনো সময় প্যালর, শো মি দ্য সাইডস অফ প্যালর, অথবা টেল, যদি এক্সামিনার বলে বলো কি কি সাইডস, তাহলে সেটা তো করতে হচ্ছে না, বলতে হচ্ছে, তারপর হয়তো বললো করে দেখাও। রেসপিরেশনে ব্রেথ সাউন্ডস, ভেসিকুলার ব্রেথ সাউন্ডস, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস এর কি পার্থক্য, ভেসিকুলার থিওরিও পড়া হয়ে যাবে এরপর। অ্যান্ড ভোকাল রেজোনেন্স, অসকালটেশনে কি কি দেখি, ব্রেথ সাউন্ডস, ভোকাল রেজোনেন্স। আর সিভিএস এ মানে এক্সামিনেশন চেস্টে অ্যাপেক্স বিট। এইগুলো মানে এই কয়েকটা পয়েন্ট ধরে নিয়ে বারবার প্র্যাকটিস করো। যত বেশি সড়গড় হবে, তোমাকে যে বারবার যে বলছি 15-20 মিনিট রাখো প্রতিদিন। মানে প্রথম দিন 15 মিনিটে তুমি যতটা পারবে, তারপরের দিন দেখবে 15 মিনিটেই তার থেকে বেশি। তখন তো তুমি পালস জাস্ট দেখে নেবে, মানে পালস 1 মিনিট ধরে দেখতে হলে তো আর, সে তো পালস 1 মিনিট ধরে দেখতেই হবে পরীক্ষার সময়, কিন্তু তুমি জাস্ট মনে করিলে হ্যাঁ তাহলে এটা আমাকে করতে হবে, রেট, রিদিং, ভলিউম, কন্ডিশন। কিন্তু প্রথম 5 বার কিন্তু সেটা করলে হবে না, প্রথম 5 বারের টাইম পেরিয়ে গেছে তোমাদের ব্যাচের ক্ষেত্রে। তো প্রথম 5 বার তোমাকে একদম একদম পুরোটা ঘড়ি ধরে এ করেই করতে হবে। তারপর হ্যাঁ রেট, রিদিম, আমাকে কি বলতে হবে, ভলিউম, কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল অ্যান্ড ডিলে অ্যান্ড ইকুয়ালিটি। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট এইভাবে করে 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 এখন থেকে যদি এখনো যদি শুরু করো, তাহলে 3 মাস পর প্রতিদিন 15 মিনিট আমি ক্লিনিক্সের পেছনে দিচ্ছি ক্লিনিক্যাল, তাহলে আফটার 2 মান্থস তোমার ওই 15 মিনিটে পুরোটাই রিভিশন হয়ে যাবে। তখন তুমি একদম প্রত্যেকটা ধরে ধরে করে পালস 1 মিনিট ধরে দেখছো না, কিন্তু 15 মিনিটে পুরোটা রিভিশন হয়ে যাবে, যে এইটাতে এই করতে হয়, এই তো এই তো এইভাবে হাতে, তখন কারণ সেটা মাথায় গেঁথে গেছে। তারপর আবার যদি পরীক্ষার আগে যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে করব, আগের দিন আমি 2 ঘন্টা দেবো পরীক্ষার আগের দিন, যে প্রত্যেকটা যেন আমার 2 ঘন্টা করে আমার লিভার প্যালপেশন এটা করেছি। তো জিআই হয়তো করা তো হতেই পারে, আবার সেই একই কথা সিলেবাসে আছে, যেহেতু মানে স্ট্রাকচার সিলেবাসে আছে। আরেকটা কি বাকি থাকলো, সিভিএস, হ্যাঁ এইটুকুই হয়েছে, রেসপিরেটরি সিভিএস। সিএনএস এরটা এই পরের সপ্তাহ থেকে শুরু হবে। জুনের শেষে যেন পরীক্ষা যদি নেওয়া হয়, জাস্ট নেওয়া হয়, তখন ক্লিনিক্যাল এমন থাকবে যে ওই 20-তে 10 পাওয়ার মতো অবস্থা যেন সব, মানে প্রত্যেকের। এবার 10টা টার্গেট কেন, 17-18ও দেওয়া যেতে পারে যদি সেরকম ক্লিনিক্যালে পারফরমেন্স হয়। কিন্তু সেটা যদি 2-3-এ নেমে আসে, যে ওই প্যালর দেখাতে গিয়ে একটা চোখ কোনো রকমে, আরেকটা চোখ দেখাতেই ভুলে গেলাম, কনজাংটিভা, জন্ডিস দেখাতে গিয়ে একদিন গত সপ্তাহে একজন এরকম ভাবে চোখটা খালি টেনে করে থাকলো, তখন কিন্তু জিনিসটা ওই জায়গায় নেমে আসবে। ওইখান থেকে কোনো রিকভারির জায়গা নেই। মানে তুমি ক্লিনিক্যাল ওই টেবিল দিয়ে নিজেই বুঝতে পেরে যাবে যে আমি 100-র মধ্যেও পাস করবো না, কারণ ওখানে 20 নাম্বার আমার হাত থেকে বেরিয়ে গেছে। সেই জায়গাটা যেন না থাকে, থিওরি দিয়ে মেকআপ করবো এই জায়গা নেই, এটা বাজে হয়েছে। ইউনিভার্সিটি নিয়ম করেছে, হয়তো হয়তো ছাত্রদের ভালোর কথা ভেবেই করেছে, কিন্তু বাজে হয়েছে। যে 40 পাবো, ওদিকে 110 পাবো, ওদিকে যে 110 পাবে সে মানে যদি সত্যি সত্যি 110 পায়, তাহলে এখানে সে এমনিও 60 পাবে। সেইটা ধরে নিই যে আমি 40 পেলেও তো হয়ে যাবে, ওদিকে আমি লিখবো, ভালো লিখবো। তো কোশ্চেন 3 যখন এই আরো 2 মাস পেরোবে তখন বুঝতে পারবে। মানে আমাদের একজন অ্যানাটমি স্যার বলেছিলেন, ব্রেন পড়ার সময় মানে আর নিজের যে ব্রেন আছে সেটা ভুলে যাওয়ার অবস্থা, ব্রেন যখন পড়ানো হয়। অ্যানাটমিতে এরপর পড়ানো হবে, ফিজিওলজিতে সিএনএস পড়ানো হবে। তো সুতরাং ওই 2 মাস পর আমি থিওরি লিখে, আমি থিওরিতে এখানে খালি 40 পেলেই হবে, বাকি সব থিওরিতে হয়ে যাবে। এই দিন এমনিতেও নেই, আর খাতা তো বাইরে দেখা হচ্ছে, সুতরাং সেগুলো তো এখানে আমার, ওখানে তো 80 তো ওখানে মিনিমাম, তো এখানে 80 আর 70 পাওয়া হয়তো কঠিন হবে, কিন্তু
60-65 তুলে রাখতে পারবো, সেই রকম সবসময় একটা টার্গেট থাকবে। তবেই যদি 50-55 অব্দি ওঠে তাহলে মোটামুটি একটা ভালো জায়গায় থাকবে, ওখানে 100 পেলে তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে 70 পেয়ে ওখানে 80 পাওয়া এটাও কোনো টার্গেট নয়, আবার এখানে 40 পেয়ে ওখানে 110 পাওয়া এটাও কোনো টার্গেট। দুটোতে সেপারেটলি 50% পেতে হবে। এই 2022-এর ব্যাচ অব্দি যেটা ছিল, ইট ওয়াজ গুড, যে আমাকে পেতেই হবে। ইট ওয়াজ ইন এ সেন্স গুড, যে ক্লিনিক্যাল করতেই হবে আমাকে, ওখানে মেকআপের কোনো জায়গা নেই, মানে এখানকারটা ওখানে মেকআপ করে নেবো থিওরিতে, এটা করার কোনো জায়গা নেই। হিমাটোলজিতে 10-এ 7-8 ওটা হয়তো উঠবে যদি আমি এক্সপেরিমেন্টটা করি, কিন্তু যারা ওই দেরিতে জয়েন করেছে, মানে আমরা আবার সেই জন্যই তাড়াতাড়ি সেট করানোর চেষ্টা করছি, আরো কিছু যদি কিছু নেওয়া যায় পরপর, ডিএলসি যারা একদম করেনি বা কিছু সেটা। কিন্তু হিমাটোলজিতে 7-8 পেতে হবে, অস্পিতে 20-তে 12-14 পাওয়ার মতো জায়গায় থাকতে হবে। যে অস্পি কিসের উপর আসবে, পুরো থিওরি প্র্যাকটিক্যালের সিলেবাসটার উপরেই আসবে, উল্টোপাল্টা কিছু আলাদা আসবে না। যে আমার কি কিন্তু ওই রকম কিন্তু আসবে না, যেটা অন ক্যামেরা বলাটাও কিরকম, যে আর মানে কি, ডাব্লিউ মানে কি, সেটা কিন্তু হবে না। ইউজ অফ একটা নভার্স চেম্বারটা দিয়ে ইউজ অফ আরবিসিপিপি, ঠিক আছে, ইউজ ডাব্লিউবিসিপিপেট মেনশন অ্যানাদার ইউজ, তাহলে এটা স্পার্ম কাউন্টে ইউজ করা যায়, একদম বইয়ের প্রথম প্যারাগ্রাফই লেখা আছে, যে বই থেকে পড়ো, যে ইট ক্যান বি অলসো ইউজ ফর হোয়াট, সেইটুকু অন্তত লিখতে হবে। যে এইগুলো এমসিভি ক্যালকুলেট করতে দিল বারবার, আমরা পড়ানোর সময় বারবার, যে ফর্মুলা ইউজ করতে গেলে কি কি ভুল হয়, এমসিভিতে ফর্মুলা ইউজ করে যদি করতে যাই তাহলে কোন জায়গাটায় ভুল হয়, সেটা আমি যখনই ছাত্রদেরকে বলি তখন 10 বার করে বলি একই কথা, যে এই যে ফর্মুলা ইউজ করো না, ইউনিটারি মেথড লজিক দিয়ে করো, ওই 2 মিনিটে ওই লজিক দিয়ে অ্যাপ্লাই করে রেজাল্ট আনা সম্ভব। আর যদি ফিগার্স খটোমটো হয়, আমরা রেজাল্ট চাই না, আমরা খালি লজিকটাই চাই। কিন্তু সেই ফর্মুলা দিয়ে করে এক্স্যাক্টলি যে ভুলটা হয়, 10⁻⁶ বসানোর কথা নয়, কিন্তু বসানো থাকে। 5 মিলিয়ন মানে ওখানে খালি 5টাই বসবে ফর্মুলা দিয়ে করলে, ইট উইল নট বি 10⁶। সেই ভুলটাই আবার সবাই, মানে সবাই না হোক, বেশিরভাগই করেছে। এমসিভি ক্যালকুলেট করতে দেওয়া হয়েছিল, একজনও নাম্বার পায়নি, এভরিবডি ডিড রং। মানে এই লাস্ট যে পরীক্ষাটা হলো, মানে 25-50টা 49 ক্যান্ডিডেট ছিল, 49 ক্যান্ডিডেটসই ওই 2 নম্বরের কোশ্চেনটা 0 পেল। কিন্তু ইট ইজ ওয়েল উইদিন দ্য আরবিসি ইন্ডিসেস দেওয়া আছে, মানে মানে সিলেবাসের বাইরে টাইরে বলার কোনো জায়গায় নেই, ওটাই কোশ্চেন। না হলে তো কোশ্চেন করতে হলে কিছু তো কোশ্চেন থাকবে, মানে কোনো কঠিন কোশ্চেন নয়। আর একদম ফিগার্স যা দেওয়া ছিল সেগুলো একদম, মানে এমন ফিগার্স যে ক্যালকুলেশনও করা যাবে। 40, মানে একটা 40কে 5 দিয়ে ভাগ করতে হবে, এরকম লাস্টে আসবে। তাহলে এমন নয় যে আমার মানে 132কে 3.75 দিয়ে ভাগ করতে হবে, পরীক্ষায় ক্যালকুলেটর নেই। তো সুতরাং সেটা যদি থাকে তাহলে সেখানেই ছেড়ে দাও উত্তর, বাট দ্য লজিক মাস্ট বি কারেক্ট। কিন্তু ওই ফর্মুলায় বসাতে গিয়ে 10⁻⁶ বসিয়ে দিল, যেখানে পুরো এটা ভুল হয়ে গেল। আর ইউনিট তো মনে রাখছে না অনেকে, বারবার যেটা, যে ফর্মুলা বলতে গেলে ইউনিটটাও মুখস্থই বলতে হবে। ওখানে কিসে বেরোবে, লজিকে করতে গিয়ে মিলিলিটারে বেরোচ্ছে, তাহলে লজিক ঠিক হয়ে গেল যে এত মিলিলিটার, কিন্তু অ্যাকসেপ্টেড ইউনিট ফেমটোলিটার হয়তো 2 নম্বর থাকলে তাহলে 1.5 পেলো, যে আমার ফেমটোলিটারসে যেটা অ্যাকসেপ্টেড ইউনিট দেয়নি, কিন্তু যেই ফর্মুলায় বসাতে যাচ্ছে তখন দ্য ইউনিট ইজ ফেমটোলিটার, মানে সেটাও মুখস্থই রাখতে হবে অবশ্যই, যে ফেমটোলিটারেই আমাকে ইউনিট ইজ ফেমটোলিটার সেটাও লিখছে। আর কারোর তো ওরিয়েন্টেশন নেই, সেটা তো অন্য, যে ভলিউম বার করতে দিলে সেটা যে ভলিউমের ইউনিট হবে সেইটা তো একটা বেসিক। এমসিভি বার করতে দিয়েছে, তার উত্তর গ্রাম লিখলে সেটা তো একদম একদম বেসিক ফল্ট, মানে এমসিভি নয়, এমসিএইচ ইজ উইল বি ইন গ্রাম অর অ্যাকচুয়ালি ইন পিকোগ্রাম। সেই জিনিসগুলোকে করো। অসপি যে কি, যে কোনো একটা টপিক, যে এটা একটা পিজিএন শেপ চেস দেওয়া থাকলো, ক্লিনিক্সে হয়েছে, তাহলে পিজিএন শেপ চেস ইন সিন ইন রিকেটস, কেননা সেই চ্যাপ্টারটা আমি যখন ক্লিনিক্স করেছি আর ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যেটুকু বই থেকে পড়েছি, এই সব বইতে এই কথাগুলো লেখা আছে, যে এই শেপ অফ দ্য চেস দেখতে হয় ইন্সপেকশনে, তাহলে কিছু কিছু অ্যাবনর্মাল শেপ কি কি, ফার্স্ট ইয়ারে এর চেয়ে বেশি কেউ জিজ্ঞেস করবে না, তুমি তো রিকেটসের পেশেন্ট দেখোনি, তুমি যখন ওয়ার্ডে যাবে দেখবে মেডিসিন পরীক্ষার সময় হয়তো কিছু আসতে পারে, তারপর যে মেডিসিনের পর যে মানে এগুলোতে করবে, অস্টিওলজিতে হয়তো করলো বা কিছু করলো, কোনো স্পেশালাইজেশন করছে, তখন সে সেটাকে করবে। ফার্স্ট ইয়ারে তো তুমি দেখো নি রিকেটসের পেশেন্ট, সুতরাং ওইটুকুই খালি, যে পিজিএন শেপ সিনি ইন হোয়াট, ওই নামটাই লিখতে হবে। এবার সিকেল শেপড অ্যানিমিয়া একটা থাকলো, সিকেল সেল একটা থাকলো, যে সিকেল সেলে হোয়াট ইজ দ্য অ্যাবনর্মালিটি, তাহলে অ্যাকচুয়ালি তো তুমি লিখছো থিওরি, কিন্তু তোমাকে সিকেল সেলটা চিনতে হবে, যে সিকেল সেলটা এরকম দেখতে হয়। তাহলে আমরা হিমোগ্লোবিন ডিসকাস করেছি, যে বইতেই পড়েছো না কেন বইতে ছবিটা আছে,
তাহলে খালি ওই টেক্সটটা মুখস্থর মতো পড়ে গেলে হবে না। এই যে আমি এটা দেখলাম, দিস ইজ দ্য সিকেল সেল, দিস ইজ হাউ আ সিকেল সেল লুকস লাইক। এখানে হিমাটোলজিতে তো অ্যাবনর্মাল সেল দেখোনি, প্যাথোলজিতে দেখবে। জাস্ট ওইটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, যেহেতু এনএমসিও বলছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন করতে। আর শর্ট নোট যেগুলো আসবে থিওরি পরীক্ষায়, সেগুলো কিন্তু 6 নম্বর পুরোপুরি এগুলো। এবার অ্যাক্রোমেগালি এসছে, এর পরের পরীক্ষাটা হয়তো তোমরা যে পরীক্ষাটা দেবে হয়তো ক্রেটিনিজম আসলো, বা পার্কিনসনিজম, সিএনএস এখনো হয়নি, ক্রেটিনিজম হয়ে গেছে। তো এই অ্যাপ্লাইড কুশিংস আসলো, অ্যাড্রিনাল কর্টেক্স বোধহয় হয়েছে, তাহলে কুশিংস আসলো। বেসিক ফিচার্স গুলো লিখতে হবে, আর কেন হয় সেটা লিখতে হবে, অ্যাটলিস্ট কোন হরমোনের জন্য হয়। অ্যাক্রোমেগালিতে সবাই কি, আমি মানে এটা তো কোন কলেজের খাতা জানি না, যেখানে হয়েছে কি ভুলটা করেছে, অ্যাক্রোমেগালি ইজ আফটার দ্য ক্লোজিওর অফ দ্য এপিফাইসিস, তারপরে, তাই জন্য তখন আর মানুষটার হাইট বাড়বে না। গ্রোথ হরমোনের এক্সেস আফটার দ্য, আর গ্রোথ হরমোনের এক্সেস যদি চাইল্ডহুড থেকে হয় তখন যেটা হয় সেটাকে বলে জাইগ্যান্ডিজম। এবার অ্যাক্রোমেগালিতে বাকি যা ফিচার্স, কিছু ফিচার্স তো কমন হবে, লিখলো, কিন্তু ওইখানেই যদি ওই ভুলটা করে যে ইনক্রিজ ইন হাইট, তার মানে সে অ্যাক্রোমেগালিটা গ্রোথ হরমোনের কিছু নাম্বার অবশ্যই সে পাবে, কিন্তু গ্রোথ হরমোনের জন্য লিখেছে, কিন্তু সে বেসিক এটাই মিস্টেক করলো যে গ্রোথ হরমোনের এক্সেসটা কখন হলে ঠিক আছে। তো ক্লিনিক্যাল ওই বলছি, এখানে তো ওই যতই হোক 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা দুদিন এইভাবে তো হবে না। আলটিমেটলি মাই সাজেশন ইজ 15-20 মিনিটস ফর ক্লিনিক্যাল এভরিডে, 15-20 মিনিটস ফর বোনস এভরিডে। এইটা রাখো, না হলে কিন্তু আর টাইম হয়ে এসছে। অনলি যদি আর দুটো ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়, কোনো ফ্যাকাল্টি চাইছেন, আমাদের ফ্যাকাল্টি কম, যাই হোক 3টে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রেকমেন্ডেড বাই এনএমসি, আর টোটাল দুটো। কোনো ফ্যাকাল্টি চাইছেন 3টে, যদি 3টে করা যায় তাহলে। কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইজ অলসো আ রিভিশন প্লাস গেটওয়ে টু ইউনিভার্সিটি এক্সাম। আর যদি দুটো হয়, সেই দুটোর অ্যাভারেজ আর এই যে সব ক্লাস টেস্ট নেওয়া হবে আফটার কমপ্লিশন অফ সিলেবাস, তার অ্যাভারেজ। একাডেমিক সেকশন থেকে এবার প্রথমবার বার করেনি, আমরা টাঙিয়ে দিয়েছি রেজাল্ট আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, একাডেমিক সেকশন থেকে এরপর বার করবে। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিসিশন হচ্ছিল যে গার্জিয়ানদের কাছে ইন্টারন্যাশনাল রেজাল্ট পাঠানো হবে কিনা, এইসব যাই না তোমাদের কি করেছে, গার্জিয়ানদের কাছে পাঠিয়েছে রেজাল্ট, এইসব কি সব ওগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। সেকেন্ড ইন্টারন্যাশনালমেন্টে সব করে অ্যাভারেজ করে তারপর আর তখন আর এই কথাগুলো বলারও সময় থাকবে না, তাই জন্য এখন থেকেই করো। আর যারা দেরি করে জয়েন করেছো, থিওরি টপিকও তাই করো, কোশ্চেন অ্যান্সার ধরো, পড়ো।